দর্শক আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। লাখ লাখ মানুষের অংশগ্রহণে তেহরানে প্রয়াত নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা। অংশ নেন প্রেসিডেন্ট, স্পিকার ও 3 ছেলে। সর্বোচ্চ ধর্মীয় নেতার স্মরণে মাতম আহাজারি। প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। সম্পদ বেড়েছে 8 গুণ। নিজ নামে জমি কিনেছেন 242 শতক। শিবগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। প্রত্যেকটা মানুষ চায় যে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে বঞ্চনার কারণে, সেগুলো অভাব তো তাকে পূরণ করতে হবে। মন্ত্রী সালম আসবে এখানে, তার জন্য এখানে রাস্তাটা তৈরি করছে, যেটি এই জায়গা থাকবি, অফিস ঘর করবি আর লোকজন থাকবি। বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং আগে পরে কেন জমি তো সবসময় এটা কিনা ক্রয় বিক্রয় আমার প্রতিষ্ঠান আমি চলবেই। আমি আর ওই কোম্পানির মধ্যে নাই, কমপ্লিট অফ ইন্টারেস্ট হবে, আমার ছেলে এটা পরিচালনা করে। নিরাপত্তার কারণে জনগণ যেন সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন না হয়। পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তা সহ সকল চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। নোয়াখালীতে দিনে দুপুরে অস্ত্রের ঝনঝনানি। বেপরোয়া হয়ে উঠেছে কিশোর গ্যাং, বাড়ছে ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধ। আর মারধর করি, সিঙ্গি করি, লইজার হরদি আই উঠতাম চাই না, দেখা আর গুলি করি। এলাকার মধ্যে অস্ত্র পাই গেছে, মানুষে আসি নিরীহ মানুষের উপর হামলা টামলা করে। পুঁজিবাজারে গতি ফেরাতে ভালো কোম্পানিগুলোকে আনতে চায় বিএসইসি। নীতি সংস্কারের পাশাপাশি আইনি পরিবর্তন চান চেয়ারম্যান। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ছোঁয়া খন্দকার। মৃত্যুর 4 মাসেরও বেশি সময় পর অবশেষে অনুষ্ঠিত হলো ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা। রাজধানী তেহরানের গ্র্যান্ড মুসাল্লা কমপ্লেক্সে নামে মানুষের ঢল। অশ্রুসিক্ত চোখে পরিবারের সদস্যরা অংশ নেন জানাজায়। ছিলেন প্রেসিডেন্ট, স্পিকার, প্রধান বিচারপতি সহ শীর্ষ কর্মকর্তারা। প্রিয় নেতার শোকে মাতম করছেন ইরানিরা। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে আনুষ্ঠানিকতা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত ইরানি নেতাকে। এ যেন জনসমুদ্র। তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদ কমপ্লেক্সের আশপাশে নেই তিল ধারণের ঠাঁই। যেদিকে চোখ যায় শুধুই মানুষ আর মানুষ। রোববার স্থানীয় সময় সকালে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ঘিরে মানুষের এই ঢল। জানাজায় ইমামতি করেন শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানি। এদিন সর্বোচ্চ নেতা ছাড়াও তার 14 মাস বয়সী নাতনি সহ পরিবারের নিহত অন্যান্য সদস্যদের জানাজাও অনুষ্ঠিত হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন আলী খামেনির 3 ছেলে। তবে নিরাপত্তাজনিত কারণে ছিলেন না আরেক ছেলে, বর্তমান সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। খামেনির জানাজায় একসাথে দেখা গেছে ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ ব্যক্তিত্বদেরও। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, স্পিকার বাঘের কালিবাফ, প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি অংশ নেন শেষ বিদায়ের এই আনুষ্ঠানিকতায়। ছিলেন আইআরজিসি প্রধান আহমেদ ভাহিদি, কুদস ফোর্সের কমান্ডার ইসমাইল কানি সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা। বৃহস্পতিবার কফিন উন্মোচনের পর শুক্রবার শতাধিক দেশের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা জানান খামেনিকে। এরপর প্রিয় নেতাকে বিদায় জানাতে শনিবার থেকে গ্র্যান্ড মুসাল্লা সহ আশপাশের এলাকায় অবস্থান নেয় লাখ লাখ ইরানি। কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। জানাজা শেষে এখনও চলছে শোকের মাতম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী স্লোগান দেওয়ার পাশাপাশি খামেনি হত্যার প্রতিশোধ নেয়ার দাবিও জানাচ্ছেন তারা।
তেহরানে খামেনির জন্য শোক মিছিল হবে সোমবার। সেখানে কোটির বেশি মানুষের অংশ নেওয়ার কথা। এরপর কোম হয়ে মরদেহবাহী কফিন নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। 7 দিনের বিদায় আনুষ্ঠানিকতা শেষে 9 জুলাই জন্মভূমি মাশহাদে ইমাম রেজার মাজারে হবে দাফন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে বাবা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিলেন 3 ছেলে। প্রাণনাশের ঝুঁকি মাথায় নিয়েই উপস্থিত ছিলেন বড় ছেলে মুস্তফা, সেজ ছেলে মাসুদ ও ছোট ছেলে মেইসাম খামেনি। অশ্রু ভেজা চোখে তারা শেষ বিদায় জানান প্রিয় বাবাকে। তবে নিরাপত্তাজনিত কারণে উপস্থিত হননি মেজ ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মুজতাবা খামেনি। ইসরায়েলি হুমকি বিবেচনায় 4 সন্তানের কারোরই অংশ নেওয়ার কথা ছিল না আয়াতুল্লাহ খামেনি জানাজায়। বাবার নিথর দেহের সামনে সন্তানেরা শেষবারের মতো জানাচ্ছেন বিদায়। চারদিকে গুপ্তচরের ছড়াছড়ি, মাথার উপর একের পর এক হুমকি, রয়েছে নির্ঘাত মৃত্যুর শঙ্কা। এত কিছুর পরও প্রাণ ভয় উপেক্ষা করেই নিহত বাবার জানাজায় অংশ নিতে হাজির হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনির সন্তানেরা। রোববার তেহরানে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন আয়াতুল্লাহ খামেনির 4 ছেলের 3 জন। উপস্থিত ছিলেন বড় ছেলে মুস্তফা, তৃতীয় ছেলে মাসুদ ও ছোট ছেলে মেইসাম খামেনি। তবে সার্বিক নিরাপত্তা বিবেচনায় জানাজায় অংশ নিতে পারেননি আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি। কদিন আগেই মার্কিন কর্মকর্তাদের বরাতে খবর প্রকাশ হয় বাবার জানাজায় অংশ নিলেই ইসরায়েলি হামলায় মৃত্যু ঝুঁকি রয়েছে সর্বোচ্চ নেতা মুজতাবার। 28 ফেব্রুয়ারি ইরানের যৌথ বাহিনীর হামলার পর থেকেই তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে বিভিন্ন সময়ে ঠিকই বার্তা দিয়ে গেছেন 56 বছর বয়সী এই নেতা। কারো কারো মতে ইরানের গোপন স্থানে সুরক্ষিত কোনো বাংকারে অবস্থান করছেন হামলায় গুরুতর আহত সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনি। অনিক রহমান, যমুনা নিউজ। বগুড়ার শিবগঞ্জের জন্য বরাদ্দ এবং প্রতিমন্ত্রী শাহে আলমের নামে 242 শতক জমি ক্রয় ঘিরে বিতর্কের উৎস কি? অভিযোগ, ক্ষমতা পাবার পর নিজ নামে কিনেছেন জমি। 3টি ইউনিয়নের নামকরণের ক্ষেত্রেও করেছেন স্বজনপ্রীতি। বিষয়গুলো নিয়ে সরেজমিন অনুসন্ধান করেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। প্রতিমন্ত্রীর সঙ্গেই খোলাখুলি কথা বলেছেন। তার দাবি বিষয়গুলো রাজনৈতিক ষড়যন্ত্র। অস্বীকার করেছেন সব অভিযোগ। ইসমাইল হোসেন জনির তোলা ছবিতে দেখুন বিস্তারিত। বগুড়ার নতুন উপজেলা মোকামতলা। এখানকার লস্করপুর কাশীপুর মৌজার 242 শতকের এই জমির মালিক কে? শালম জমি কিনছে। এখানে অনেক যে লোকজন উনি আসছিল, এখানে উপজেলা হওয়ার কথা। কালকেও শুনলাম যে আরও কিনবি, উপশহরের জন্য কিনবি, বা ওই সামনে যদি পায় মিশালাম কিনবি। বর্তমানে এই জমির বাজার মূল্য শতক প্রতি 2.5 লাখ টাকা। স্থানীয় মঞ্জুর রায়হান রোজের কাছ থেকে এই জমি কেনা হয় 6 কোটি টাকায়। এপ্রিলের শেষ দিকে জমিটি কেনা হয়েছে মীর শাহে আলমের নামে, যখন তিনি প্রতিমন্ত্রী। বিএসটি মারা যায়, তা যাওয়ার পরে এখন তার বেড়া থাকে, তো কয়েক বছর খাইল। এবারে হঠাৎ করে শুনি যে বিক্রি হয়ে গেছে। বলে লেছে কি, হ্যাঁ, মীর শাহ আলম বলে লেছে 7.5 বিঘে, আর ওইদিকে 2.5 বিঘের মতন রাস্তা সহ, রাস্তা মেন রাস্তা পর্যন্ত ওইদিকে রাস্তার জন্য এই মোটা 2.5 বিঘে কেনা, তাতে ওই মোটামুটি 10 বিঘের মতন সম্পত্তি। বগুড়ার শিবগঞ্জে একটি হেলিপ্যাড বানানো হয়েছে, যার খরচ 1.90 লাখ টাকা। জেলা পরিষদের অনুকূলে বিশেষ বরাদ্দে হচ্ছে এই হেলিপ্যাড। 4 জুন এ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। হেলিকপ্টার নামবি সেজন্য করেছে। হেলিকপ্টারে কে আসবে? এখন কে মন্ত্রী আসবে, মন্ত্রী শালম আসবে এখানে। তার জন্য এখানে রাস্তাটা তৈরি করছে, এই জায়গা থাকবি, অফিস ঘর করবি, আর লোকজন থাকবি। মহাস্থানে হযরত শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহির মাজার। নারী মুসল্লিদের বিশ্রামের জন্য সেখানে শেড নির্মাণ করতে চেয়েছিলেন প্রতিমন্ত্রী ও মাজার কমিটির উপদেষ্টা মীর শাহে আলম। এজন্য জেলা পরিষদ থেকে বরাদ্দ করান 74 লাখ টাকা। অথচ সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক এলাকায় যে কোনো ধরনের স্থানীয় অবকাঠামো নির্মাণে প্রত্নতত্ত্বের আপত্তি আর বিষয়টি গণমাধ্যমে চলে আসায় এখন সে কাজ বন্ধ। পাগলা পাগলের থাকার জায়গা হয়তো, আর অন্য লোকজন আবাসিক লোকজন তো আসে জায়গার পায় না হুট করিয়া, তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। প্রতিমন্ত্রী মহোদয় কাজ হবে এটা জানেন, কিন্তু এটা ডিজাইনটা সম্পর্কে হয়তো কারো এটা জেলা পরিষদ ডিজাইনটা তাদের কাছে ডিজাইনটা আছে, এবং ঠিকাদার যে কাজ করতেছে তারাই হয়তো জানে।
প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকা শিবগঞ্জে নির্মাণ হচ্ছে উপজেলা পরিষদ, অডিটোরিয়াম, নারী পুরুষের জন্য আলাদা ক্রীড়া একাডেমি। যেসব রাস্তা এতদিন ছিল আধা কাঁচা, সেগুলোর ইটের সোলিংয়ের কাজে বরাদ্দ দেওয়া হয়েছে 3 কোটি টাকা। যদিও এলাকার মানুষ চান পাকা রাস্তা। গাড়ি লাইন যাবে পাকা ভালো হয়, ঢালাই দেওয়াটা উত্তম। হয়তো ব্লকে একটা উল্টে গেল, গাড়ি ঘোড়া যাতায়াত করতে আরো অসুবিধা বেশি হয়। বগুড়ার মোট বরাদ্দের অর্ধেকেরও বেশি 74 কোটি টাকার প্রকল্প শুধু প্রতিমন্ত্রীর উপজেলা শিবগঞ্জে গেছে বলে অভিযোগ। আরও বলা হয়, ঘুরে ফিরে ঠিকাদারির কাজ পেয়েছে তার ছেলে সহ নিকটজনেরাই। কাজ করতেছে, অনেকেই করতেছে, সবাইকে যে জোর জুলুম করে সেই রকম না। আচ্ছা, ঠিক আছে, কিন্তু তাদের বাইরে কোনো কিছু করার সুযোগ নেই। আমি নিজেও ঠিকাদার। আজ পর্যন্ত আমি আমার ব্যক্তিগত লাইসেন্সে কোনো কাজ করতে, আমরা কিনে কাজ করতেছি। হয়তো কেউ কাজ পেলো, যদি আমরা বলে কয়ে যদি দেয়াইতে দিল, না দিলে নাই। যদিও এলাকার মানুষ বলছেন এ বরাদ্দ পর্যাপ্ত নয়, তাদের আরও দরকার। কারণ 17 বছর এ এলাকা ছিল ন্যূনতম উন্নয়ন বঞ্চিত। আমাকে এটা উদ্যোগ নিয়েছে যারা উন্নয়ন করলো, আগে তো কিছুই হয়নি। ফার্স্ট প্রায়োরিটি প্রত্যেকটা মানুষ চায় যে এলাকার মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করছে বঞ্চনার কারণে, সেইগুলি অভাব তো তাকে পূরণ করতে হবে। বরাদ্দটা এখানে প্রপার ইউজ করা হয়, এটা আমাদের এলাকার অনেক উন্নয়ন হবে। কিন্তু যদি জনস্বার্থে ব্যবহার না হয় বা এটা কুক্ষিগত হয়ে যায় দলীয়ভাবে, তাহলে এটা। উপজেলা নির্বাহী প্রকৌশলীর কাছে প্রশ্ন, লটারি পদ্ধতি হওয়ার পরও কাজগুলো কেন ঘুরে ফিরে কয়েকটি প্রতিষ্ঠানই পেয়েছে? ওনার ছেলের যে নামে যে লাইসেন্সটা রয়ে গেছিল, অনেকেই তার রাজনৈতিক কর্মীরা ব্যবহার করতেছে। ওনার হয়তো মানা করা উচিত ছিল, আগে থেকে মানা করা উচিত ছিল, উনি হয়তো বুঝতে পারে নাই। আগে হয়তো সে আমার গাবতলী বা আমার সিরাজগঞ্জ বা শেরপুরের লোক আশা করতো, এখন এরা চায় আমরাই করব। এই একটা থাকে, এখানে মন্ত্রীর কোনো সে থাকে না। মন্ত্রী হয়তো রিকোয়েস্ট করে যে কাজটা পাইছে সে মির্জা কনস্ট্রাকশন সিরাজগঞ্জ, হয়তো এই ভদ্রলোক বলতে যে আপনার নামেই হোক, আপনার ইতেই হোক, কাজটা আমি করি। এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দাবি, উন্নয়ন কাজ বন্টনে প্রতিমন্ত্রীর কোনো প্রভাব নেই। প্রভাব বলতে তো আপনার ওইভাবে যে সিনিয়ে নেবে বা নিজেটা, ওটা তো কোনো প্রভাব না। তদবির তো এটা থাকতেই পারে। আমিও যখন আমার তদবির যদি বলি যে স্যার আমার এখানে ভিতরে মসজিদটা লাগবে, এই তদবির, এটা তো আর অন্য কিছু না। প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগের শুরু 3টি নতুন ইউনিয়ন নিজ বংশ ও ছেলেদের নামে নামকরণ করা নিয়ে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে গণশুনানির আয়োজন পরিণত হয় স্বতঃস্ফূর্ত ভোটাভুটিতে। নিজেদের ইউনিয়নের নাম এখন নিজেরাই ঠিক করছেন এলাকাবাসী। নাম কি চান ইউনিয়নের? রহবল চাই। আচ্ছা, এখন যেটা দিছিল ওইটা চান নাই? না, ওটা আমি রহবল কয়া তো চাচ্ছি। ইউনিয়নের নাম কি চান? রহবল। রহবল চান? রহবল, সবাই রহবল চান। এছাড়া এলাকার যেসব শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ নিজের নামে করার অভিযোগ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, সেগুলোর বেশিরভাগই তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে নামকরণ করা। মীর শাহে আলম তখন আটমূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পরে 2009 সালে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হন। স্থাপিতগুলো তো অনেক আগে, 11, 12 কলেজ স্কুলগুলো 3, 4 এগুলো তো অনেক আগে। আপনি বাড়ির নেম প্লেটটাই দেখেন 2005 সাল। রাস্তাঘাট রিপেয়ার হচ্ছে, স্কুল তো আছে আমাদের পারিবারিকভাবে এগুলো স্কুল আছে। সঠিক বেঠিক মিলিয়ে এসব অভিযোগের জবাব চাই আমরা প্রতিমন্ত্রীর কাছে। তার দাবি, এগুলো বগুড়ার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ। যত ষড়যন্ত্র বাধায় আসুক না কেন, বগুড়ার ঘাটতি পূরণের যেটুকু উন্নয়ন, এটুকু উন্নয়ন করবার জন্য যতটুকু কথা বলার প্রয়োজন, তদবির করার প্রয়োজন, যেখানে যাওয়ার প্রয়োজন, মাননীয় প্রধানমন্ত্রীকে যতবার বলার প্রয়োজন, আমি সহ বগুড়ার 7 MP সবসময় বলতে থাকবো ইনশাল্লাহ। লাস্ট 3-4 মাসে কি আপনার নামে কোনো জমি কেনা হয়েছে মোকামতলায় 242 শতক রোজ নামে কারো কাছ থেকে? আমার নামে ঠিক না, আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে। আমার ব্যবসা প্রতিষ্ঠান তো অনেক বড় ব্যবসা প্রতিষ্ঠান, এবং আগে পরে কেন, জমি তো সবসময় এটা কিনা ক্রয় বিক্রয় আমার প্রতিষ্ঠান নামে চলবেই। কারণ আমার লিমিটেড কোম্পানি তো, আমি আর ওই কোম্পানির মধ্যে নাই। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে, আমার ছেলে এটা পরিচালনা করে। অথচ সংসদ নির্বাচনের সময় নির্বাচন কমিশনে দেয়া হলফনামায় মীর শাহে আলমের নিজের স্থাবর সম্পদ ছিল মাত্র 31.13% জমি। তার স্ত্রীর নামে 26% আর নির্ভরশীল 2 ছেলে মেয়ের কোনো জমিই ছিল না। প্রতিমন্ত্রী হওয়ার পর গেল 3 মাসে স্থাবর সম্পদ বেড়েছে 8 গুণ। আখলাকুস সাফা, যমুনা নিউজ।
নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যেন সরকার প্রধান থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে না করে। দুপুরে ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, গণতান্ত্রিক সরকার প্রধান হিসেবে জনগণের ওপর আস্থা ও বিশ্বাস থাকতে হবে। তিনি বলেন, একটি বিশেষায়িত বাহিনী হিসেবে প্রশিক্ষণ ও প্রযুক্তিতে পিজিআরের পিছিয়ে থাকার সুযোগ নেই। সাইবার নিরাপত্তা সহ সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সব বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব আর হুমকির সম্মুখীন হবে না। সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে যথা নিয়মে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। এর আগে সকালে পিজিআরের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং পেশাগত উৎকর্ষ অর্জনের মাধ্যমে বাহিনীর সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান। ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 51তম প্রতিষ্ঠা বার্ষিকীর দরবারে রাষ্ট্রপতি বলেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। জানান, দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে সবার আগে বাংলাদেশ নীতি। এ সকল নীতি ও উদ্যোগ বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সার্বিক সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। ভবিষ্যতেও পিজিআর সদস্যদের সততা, নিষ্ঠা, শৃঙ্খলা এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে জনগণের আস্থা অটুট রাখতে এবং রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করার আহ্বান জানান তিনি। পিজিআর আজ একটি সুশৃঙ্খল, পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। একটি পেশাদার বাহিনীর জন্য যেমন আধুনিক অস্ত্র ও প্রযুক্তি আবশ্যক, তেমনি দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বের প্রতি আনুগত্য, নৈতিকতা এবং দায়িত্ববোধও অপরিহার্য। আমি আশা করব আপনারা এই দায়িত্ববোধে অটল থাকবেন। এবারে ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের অন্যতম আয়োজক কানাডাকে 3-0 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো। হিউস্টন স্টেডিয়ামে ভালোই শুরু করেছিল কানাডা। বল দখলে রেখে একের পর এক আক্রমণ শানাতে থাকে তারা। এর মাঝেই 20 মিনিটে মরক্কোর পক্ষে এই আসরের সর্বোচ্চ গোলদাতা এবং বায়ার্ন মিউনিখের নতুন খেলোয়াড় ইসমাইল সাইবারি পেশের ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। কিন্তু প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। হাফ টাইমের পরে খোলস ছেড়ে বেরিয়ে আসে মরক্কো। আশরাফ হাকিমের অ্যাসিস্টে 50 মিনিটে ডেডলক ভাঙেন আজেদিনে উনাহি। 82 মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি। আর অডেড টাইমের শেষ থেকে গোল করে বিজয় নিশ্চিত করেন রাহিমি। বাসপার কৌশলও বাঁচাতে পারল না প্যারাগুয়েকে। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি শটে 1-0 জয় কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, যেখানে তাদের প্রতিপক্ষ গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো। চলমান বিশ্বকাপে মেসির সমান 7 গোল করে এখন যৌথ সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে। রাউন্ড অফ 16-এর আগে 4 ম্যাচে ফ্রান্স করেছিল 13 গোল, উল্টো দিকে মাত্র 3 গোল করেছিল প্যারাগুয়ে। তার উপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে আক্রমণ করতে গিয়ে 4 গোল খাওয়ার তরতাজা স্মৃতি। তাই তো ফ্রান্সের ফ্যান্টাস্টিক ফোর আক্রমণ ভাগ থেকে বাঁচতে বাস পার্ক করে বসে পড়ে প্যারাগুয়ে। 11 জন ফুটবলার মিলে ডিফেন্স করে গোল না খাবার গেম প্ল্যান নিয়ে মাঠে নামে দেশটি। এমন পরিস্থিতিতে একের পর এক আক্রমণ করতে থাকে ফ্রান্স, কিন্তু এই মানব দেয়াল ভাঙা যাচ্ছিল না কিছুতেই। প্রথমার্ধে ফ্রান্সের 302টির বিপরীতে মাত্র 76টি পাস দিয়েছিল প্যারাগুয়ে। ম্যারমেরে এই ম্যাচে কিছুটা উত্তাপ আসে, তবে সেটা খেলার কারণে নয়। ম্যাচের 35 মিনিটে প্যারাগুয়ের আন্দ্রেস কুবাসের ট্যাকেলে এমবাপ্পে মাটিতে পড়ে গেলে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়রা।
প্যারাগুয়ের রক্ষণে চিট ধরাতে ফ্রান্সের কোচ খেলোয়াড় বদল করেন। 61 মিনিটে বার্কোলার পরিবর্তে দ্রুত গতির দেজিরি দুয়েকে মাঠে নামান দেশমস। কৌশলটা কাজে লাগে। 65 মিনিটে দুয়ে প্যারাগুয়ের 4 ফুটবলারকে গতিতে পরাস্ত করে ঢুকে পড়েন ডি বক্সে। তাকে আটকাতে ফাউল করে প্যারাগুয়ে, কিন্তু শুরুতে ফাউল দেননি রেফারি। কিন্তু ভিআর এর হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল করলে পেনাল্টি পায় ফ্রান্স। সুযোগটা কাজে লাগান কিলিয়ান এমবাপ্পে স্পট কিক থেকে গোল আদায় করে নিশ্চিত করেন ফ্রান্সের জয়। এই ম্যাচে গোল করে মেসির সমান 7 গোল নিয়ে যৌথভাবে এবারের বিশ্বকাপের টপ স্কোরার এখন এমবাপ্পে। শুধু তাই নয়, মেসির মতোই টানা 2 বিশ্বকাপে 7 বা তার অধিক গোল করার রেকর্ডেও ভাগ বসিয়েছেন এই ফরাসি মেগাস্টার। এছাড়াও বিশ্বকাপে নিজের 19তম ম্যাচে 19 গোল করার কীর্তিও গড়েছেন এমবাপ্পে। ফ্রান্সের বিপক্ষে প্যারাগুয়ের এমন নেতিবাচক ফুটবল বিরক্তির কারণ হয়েছে ফুটবল ভক্তদের। পুরো ম্যাচে 13টি ফাউল করা দলটির অ্যাপ্রোচে বিরক্ত ফ্রান্সের ফরওয়ার্ড ব্রাডি বার্কোলা। আমি এর আগে কখনো এমন ম্যাচ খেলিনি। পেছন থেকে এত ধাক্কাধাক্কির ম্যাচ। আমি যে আঘাতগুলো পেয়েছিলাম সেগুলোর পাল্টা জবাবও দিতে পারছিলাম না, কারণ তা করলে ওদেরই ফাঁদে পা দেয়া হতো। তবে এই অভিজ্ঞতারও প্রয়োজন ছিল। আমরা জিতেছি, এটাই বড় কথা। তবে কোয়ার্টার ফাইনাল হতে যাচ্ছে মেগাস্টারদের মহারণ। গত বিশ্বকাপের 2 সেমিফাইনালিস্ট এবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ মরক্কো, ঠিক যেন গত বিশ্বকাপের সেমিফাইনালের রিম্যাচ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। শেষ 8 নিশ্চিতের মিশনে আজ 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। জয় দিয়ে ভাইকিংদের বিপক্ষে অতীত ইতিহাস পাল্টাতে চায় সিলেসাওরা। ইনজুরির কারণে খেলা হবে না পাকেতার, তবে অ্যাভেলেবল থাকছেন রাফিনিয়া। এ ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। বিপরীতে আর্লিং হালান্ডের চড়ে জয়ের স্বপ্ন নরওয়ের। বাংলাদেশ সময় রাত 2টায় নিউ জার্সিতে মুখোমুখি হবে দুই দল। শেষ 8-এ টিকিট পেতে একটা জুজু কাটাতে হবে ব্রাজিলকে, আর সেটি বিশ্বকাপের নকআউটে ইউরোপিয়ান প্রতিপক্ষের জুজু। সবশেষ 5 বিশ্বকাপের নকআউট থেকে সেলেসাওদের বিদায় নিশ্চিত হয়েছে কোনো না কোনো ইউরোপীয় দলের কাছে হেরে। প্রতিপক্ষ নরওয়ে বলেই বাড়তি চাপ ব্রাজিল শিবিরে। নিজেদের ইতিহাসে একমাত্র নরওয়ের বিপক্ষেই কোনো জয় নেই 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মুখোমুখি 4 দেখায় 2টি করে জয় ও ড্রয়ে অপরাজিত দেশটি। ইতিহাস ও পরিসংখ্যান যখন পুরোপুরি বিপক্ষে কথা বলছে, তখন লাতিন জায়ান্টদের বাড়তি দুশ্চিন্তা ইনজুরি। ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন রাফিনিয়া, মিলবে না লুকাস পাকেতার সার্ভিস। বিকল্প হিসেবে মার্তিনেল্লি ও রায়ানেই আস্থা কোচ কার্লো আনচেলত্তির। এই ম্যাচেও শুরুর একাদশে দেখা যাবে না নেইমারকে। নরওয়ে বধে সেলেসাওদের মূল ভরসা হবেন ভিনিসিয়াস জুনিয়র। আসরে এখন পর্যন্ত 4 গোল ভিনির। সব মিলে গতিময় উইং ও 1-to-1 ড্রিবলিং স্কিলে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙাই হবে ব্রাজিলের পরিকল্পনা। আমাদের গেম প্ল্যান বা কৌশল অনুযায়ী খেলোয়াড় বাছাই করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের প্রতিপক্ষের শক্তির কথাটাও মাথায় রাখতে হবে, কারণ প্রতিপক্ষ কতটা শক্তিশালী তা সবসময় বিবেচনায় রাখতে হয়। তবে মূল লক্ষ্য থাকবে ম্যাচে আমরা ঠিক কী ধরনের আইডিয়া বা পরিকল্পনা বাস্তবায়ন করতে চাই তার উপর। রাফিনিয়া খুব ভালো উন্নতি করেছে, সে এখনো শতভাগ ফিট নয়, তবে বেঞ্চে থাকবে এবং দ্বিতীয়ার্ধে বিকল্প হিসেবে মাঠে নামার সুযোগ থাকতে পারে। পরিসংখ্যান নিজেদের পক্ষে কথা বললেও সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে সতর্ক ভূমিকায় নরওয়ে। গ্রুপ পর্বে ইরাক ও সেনেগালকে হারালেও বড় পরাজয় জুটেছে ফ্রান্সের বিপক্ষে। রাউন্ড অফ 32-তে আইভরি কোস্টকে হারিয়ে মিলাচ্ছে 16-এর টিকিট। যে যাত্রার কাণ্ডারি 5 গোল করে গোল্ডেন বুটের রেসে থাকা আর্লিং হল্যান্ড। তবে উড়ন্ত ছন্দে থাকা ভিনিসিয়াসকে বোতলবন্দি করে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখতে চায় নরওয়ে। আমি এখনো বলবো যে ব্রাজিলই ফেভারিট, তবে আমি এটাও বলেছি যে তারা একদম আকাশচুম্বী বা অনেক ফেভারিট তেমনটা কিন্তু আমার মনে হয় না, যেটা হয়তো তারা কয়েক বছর আগে বা 2-3-4 বছর আগে ছিল। এখন আমাদের কথা যদি বলি, আমরাও কিন্তু দীর্ঘ সময় ধরে খুব চমৎকার একটা ফর্মে আছি। আমাদের নিজেদের ওপর দারুণ আত্মবিশ্বাস আছে। হাই প্রেসিং ফুটবলে ব্রাজিলের মিডফিল্ডকে আরো দুর্বল করার পরিকল্পনা নরওয়ের। পাশাপাশি কাউন্টার অ্যাটাকে ব্যবধান করতে চায় ইউরোপ প্রতিনিধিরা।
নরওয়ের বিপক্ষে যেমন কখনোই জিততে না পারার একটা পরিসংখ্যান আছে ব্রাজিলের, তেমনি 2006 বিশ্বকাপের পর থেকে প্রতিটি আসরের নকআউট পর্বে সেলেসাওদের বিদায় নিতে হয়েছে ইউরোপীয় দলগুলোর বিপক্ষে খেলে। তবে এর আগের আসরগুলোতে তাদের ডাগআউটে কখনোই কোনো ইউরোপিয়ান কোচ ছিল না। এবার আছেন কার্লো আনচেলত্তি। তাকে দিয়েই সেই ইতিহাস পাল্টাতে চাইবে সেলেসাওরা। বিপরীতে চাপ মুক্ত হয়ে ব্রাজিলকে হারানোর লক্ষ্য নরওয়ের। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। সরকারি যে কোনো অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে জারিকৃত এক পরিপত্রে নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়েছে, সরকারি অনুষ্ঠানের ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে 3D কিংবা অন্য কোনো আঙ্গিকে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। প্রচারণামূলক উপকরণের নকশা এমনভাবে তৈরি করতে হবে যেন তাতে অনুষ্ঠানের উদ্দেশ্য, বার্তা ও বিষয়বস্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। আরও বলা হয়, এসব ক্ষেত্রে অনুষ্ঠানের বিষয়বস্তুকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রয়োজনীয় ও সামঞ্জস্যপূর্ণ তথ্য উপস্থাপন করতে হবে। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ এবং অনতিবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে স্মারক ডাক টিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাক টিকিট প্রকাশ করা হয়। 10 টাকা মূল্যমানের স্মারক ডাক টিকিটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ডও প্রকাশ করা হয়। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুল হাসান উপস্থিত ছিলেন। 6 জুলাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করে থাকে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য জনসমক্ষে তুলে ধরা। নোয়াখালীতে চলছে অবৈধ অস্ত্রের অবাধ ব্যবহার। দিনে দুপুরে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গুলির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। স্থানীয়দের অভিযোগ, আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি আর প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে ব্যবহৃত হচ্ছে এসব আগ্নেয়াস্ত্র। যদিও পুলিশ বলছে অভিযান চলছে নিয়মিত। গত 9 জুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ফারুক নামে এই যুবককে এভাবেই দিনে দুপুরে প্রকাশ্যে গুলি করে দুর্বৃত্তরা। শুধু এই ঘটনায় নয়, বিভিন্ন সময়ে ঘটে যাওয়া এমন ঘটনা এখন জেলাবাসীর কাছে নতুন আতঙ্ক। আর মারধর করি, সিঞ্জিত করি, লইজার হরদি আই উঠতাম চাই না, দেখা আর গুলি করি। এলাকায় আধিপত্য বিস্তার, ছিনতাই, ডাকাতি এবং প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে বাড়ছে অবৈধ আগ্নেয়াস্ত্রের ব্যবহার। স্থানীয়দের অভিযোগ, অবৈধ অস্ত্রের যোগান, বেচাকেনা এবং ব্যবহারে উৎসাহ দিচ্ছে প্রভাবশালী কিছু ব্যক্তি। তাদের আশ্রয় প্রশ্রয়ে গড়ে উঠছে অস্ত্রনির্ভর কিশোর গ্যাং। উঠতি বয়সী কিশোরদের একটি অংশ সহজেই জড়িয়ে পড়ছে সহিংসতার এই সংস্কৃতিতে। এতে নিরাপত্তাহীনতায় জনমনে বাড়ছে উদ্বেগ। এলাকার মধ্যে অস্ত্র পাওয়া গেছে, মানুষে আসি নিরীহ মানুষের উপর হামলা টামলা করে। অবৈধ অস্ত্র এগুলা দিয়ে ছিনতাইকারী করতে আছে, খুন করতে আছে। এলাকাতে অস্ত্র বাড়ে গেছে, আমরা দোকানদাররা বা সাধারণ মানুষেরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। গত 1 মাসে জেলার বিভিন্ন এলাকায় ঘটেছে একাধিক গুলির ঘটনা। এতে আহত হয়েছে কয়েকজন। বিভিন্ন অভিযানে দেশীয়, বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারও করা হয়েছে কয়েকজনকে। তবে স্থানীয়দের দাবি, মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় থামছে না অবৈধ অস্ত্রের বিস্তার। তো সন্ত্রাসী তো অনেক বড় হাত আছে, অনেক বড় গ্যাং হেগো। এটা কিশোর গ্যাং, এদের পিছনে অনেক প্রভাবশালী লোক ছিল, অনেক বড় ভাই আছে। পুলিশে একটা প্রকৃত আসামি ধরতে পারতেছে না, উল্টা আসামিরা আমাদের ধমকি দিতেছে। এই ছেলেগুলিতে যারা অবৈধ অস্ত্র বহন করার জন্য সাহস, উৎসাহ অথবা তাদের নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে, তাদেরকে টাকা দিয়েছে, তাদেরকে লালন পালন করতেছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। পুলিশ বলছে, অবৈধ অস্ত্রের উৎস শনাক্ত করতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযান অব্যাহত থাকবে। চলতি মাসে বেশ কয়েকটি গোলাগুলি ঘটনা ঘটেছে এবং প্রত্যেকটি ঘটনায় মামলা হয়েছে, সংশ্লিষ্ট থানাগুলিতে মামলা হয়েছে, আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে এবং কয়েকটি ঘটনায় আসামি আটকও হয়েছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সর্বস্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।
কক্সবাজারের টেকনাফে জমি নিয়ে বিরোধী জেরে স্থানীয় বিএনপি নেতা ও তার সহযোগীদের মারধরে এক কলেজ ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতরাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শফিউল্লাহর। নিহতের বড় ভাই সিদ্দিক আহমদের অভিযোগ, ৮ বছর ধরে তাদের বাড়ির চলাচলের পথ বন্ধ রেখেছেন প্রতিবেশী ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল আহমদ ও তার সহযোগীরা। বিষয়টি স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসার চেষ্টাও করা হয়। এছাড়া তারা চাঁদাও দাবি করে আসছিল বলে অভিযোগ প্রবাসী সিদ্দিকের। এ নিয়ে মামলাও হয়। শনিবার মামলার তদন্তে যায় পুলিশ। সিদ্দিকের অভিযোগ, এর আগেই বিএনপি নেতা কামাল ও তার লোকজন পিটিয়ে আহত করে ছোট ভাই শফিউল্লাহকে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ পরিবারগুলো ভালো নেই। মামলার অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ তারা। অভিযোগ, 2 বছর না পেরোতেই কেউ খোঁজ খবর নেয় না। কষ্ট আর অভিমান নিয়েই কাটছে দিন। পুলিশের দাবি, প্রতিটি হত্যা মামলার তদন্ত প্রায় শেষ থেকে। চট্টগ্রামের লালখান বাজারে ছোট্ট এই ঘরে এক ছেলে ও এক মেয়েকে নিয়ে থাকেন জুলাই আন্দোলনে শহীদ ওমর ফারুকের স্ত্রী। স্বামী নিহতের পর থেকে তিনি 2 সন্তানের বাবা, তিনিই মা। সেটা হয়তো আমার শ্বশুরের সাথে করে। 16 জুলাই 2024 সালে আন্দোলনে উত্তাল মুরাদপুর। সেই পথ দিয়ে দুপুরে ভাত খেতে দোকান থেকে বাসায় যাচ্ছিলেন কাঠমিস্ত্রি ফারুক। তখনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। স্বজনরা মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন। এই ঘটনায় সে বছর মামলা করলেও নেই কোনো অগ্রগতি। সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সন্দিহান পরিবারটি। যে প্রথম মৃত্যুবরণ করেছে সে বিচারের এখনো শেষ মূলত হয় নাই। তাহলে দেখা যাচ্ছে দ্বিতীয় দাফেরগুলা এখন আদৌ হবে কিনা সেটাও বিশ্বাস নেই। সিসি ক্যামেরার ফুটেজ দেখে যে প্রকৃত আসামি তার বিচারটা যাতে দ্রুতই হয়। আমার বাবা আমাকে ঘুরতে নিয়ে যেত, সবার বাবা তো সবাইকে ঘুরতে নিয়ে যায়। এখন তো আমার বাবা নাই, যারা মারছে আমি তাদের জন্য বিচার চাই। একই দিন আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় ওমরগনি এমইএস কলেজের বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। ঘটনার পর 77 জনের বিরুদ্ধে মামলা করলেও অগ্রগতি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তার পরিবার। জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের মামলার কোনো খোঁজখবর নেই। সে মামলাটা কেন হইলো না, কেন বাদ পালো, কি খোঁজখবর, এগুলো তাদের কোনো খোঁজখবর নেই। আমাদের তো নাই, আমাদের তো কোনো খোঁজখবর নেই। এখন আমার সন্তানের বিচার আমি চাইবো না, পাইবো না। এটা তো এই রাষ্ট্রের কাছে আমার চাওয়া যেন এই তদারকি করে এর বিচারটা যেন করা হয়। সিএমপির তথ্য মতে চট্টগ্রাম মহানগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে 14টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে 2 বছরে একটি হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। আগামী 2 মাসের মধ্যে মার্ডার কেস যেগুলো আছে গুরুত্বপূর্ণ মামলাগুলো তদন্ত কাজ প্রায় শেষ হয়ে যায়। যেহেতু মামলাগুলি স্পর্শকাতর অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে, কেউ নিরপরাধ কোনো ব্যক্তি যেন সাজা না পায়। বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রাম জেলা ও মহানগরে অন্তত 12 জন প্রাণ হারায়। এর মধ্যে ওয়াসিম আকরাম, হৃদয়চন্দ্র তরুয়া ও ইমন অন্যতম। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভালো কোম্পানির তালিকাভুক্তি ছাড়া শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলা সম্ভব নয়, এমনটাই অভিমত বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের। জানান, শুধু প্রণোদনা দিয়ে ভালো কোম্পানি আনা যাবে না, আইপিও প্রক্রিয়া সহজ করতে হবে। এজন্য আইন সংশোধনের উদ্যোগ নিতে চান কমিশন চেয়ারম্যান। বলেন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে মিউচুয়াল ফান্ডকে আবারও শক্তিশালী করা হবে। মার্জিন ঋণ নীতিমালায় আসবে পরিবর্তন। সংকট কাটিয়ে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। 1 মাসের বেশি সময় ধরে লেনদেন হচ্ছে 1000 কোটি টাকার উপরে। এ সময় সূচক বেড়েছে 300 পয়েন্টের বেশি, আর বাজার মূলধন প্রায় 10,000 কোটি টাকা। বাজারের ঊর্ধ্বমুখী প্রবণতায় কিছুটা আস্থা ফিরেছে বিনিয়োগকারীদেরও। পুঁজিবাজারের স্থিতিশীলতায় কিছুটা স্বস্তিতে বিএসইসির নতুন কমিশন। তবে দুশ্চিন্তা আছে নতুন কোম্পানি তালিকাভুক্তি নিয়ে। 2 বছরের বেশি সময় ধরে আইপিও শূন্য পুঁজিবাজার। তাই ভালো কোম্পানি বাজারে আনতে দ্রুতই উদ্যোগ নিতে চাই বিএসইসি। I need good scripts in the market to increase my market capitalization. যত বেশি বড় হবে, যত টার্নওভার বাড়বে, মানুষের কথা কিন্তু আবার এসে যাবে যে দ্য স্টক মার্কেট ইটস ভাইব্রেন্ট। একসময় যেটা ছিল, কিন্তু আপনি যদি দেখে থাকেন ইন দ্য লাস্ট 15-20 ইয়ার্স যে ইকুইটি শেয়ার ছিল ওটাই রয়ে গেছে। কিন্তু আপনার ভালো কোম্পানি কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে আসেনি। এখন মেইন ফোকাসটা ওখানে কিন্তু যে হাউ ডু আই গেট ভেরি কুইকলি গুড স্ক্রিপস ইন টু দ্য মার্কেট, হাউ ডু আই স্ট্রিমলাইন দ্য প্রসেস, যে
3 মাসের মধ্যে কেন হবে না বা 6 মাসের মধ্যে কেন হবে না? বিএসইসির চেয়ারম্যান বলেন, শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে কারসাজি বন্ধ করতে হবে। এ বিষয়ে তৎপর নতুন কমিশন, বাড়ানো হয়েছে নজরদারি। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুরক্ষায় আবারও সক্রিয় করা হচ্ছে মিউচুয়াল ফান্ডকে। খুচরা বিনিয়োগকারী মার্কেটে আছে কিন্তু ইনস্টিটিউশন নাই কেন? বিকজ মিউচুয়াল ফান্ড একসময় ছিল, পরে নানা কারণে মিউচুয়াল ফান্ডগুলো বিলুপ্তি হয়ে গেছে অনেকটা বলতে পারেন, আছে এখনও। বাট তো আমরা চেষ্টা করছি ওই যে আপনার ফোরামটা ওটাকে আবার জাগরণ করার জন্য মিউচুয়াল ফান্ডটা। এটা না হলে কিন্তু আলটিমেটলি খুচরো বিনিয়োগকারীকে বারবার কিন্তু আহত হবে। কিন্তু ইন দ্য নেক্সট 3 to 6 months টাইম আপনারা দেখবেন যে চেঞ্জগুলো কি আসছে কিন্তু, এবং চেঞ্জগুলো অনেক তাড়াতাড়ি হবে কিন্তু। এটা আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই। পুঁজিবাজার উন্নয়নে দ্রুতই কিছু সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান। 3 থেকে 6 মাসের মধ্যে আইনে বড় পরিবর্তন আসবে। লেনদেন বাড়াতে মার্জিন ঋণ নীতিমালায় সংশোধনী আনা হবে বলেও জানান তিনি। আমাদের 3টা রুল আমরা খুব তাড়াতাড়ি কাজ করতে যাচ্ছি। আইপিও রুল, মার্জিন রুল অ্যান্ড দি মিউচুয়াল ফান্ড রুল, এই 3টা ভেরি ক্রিটিক্যাল ফর দি মার্কেট। কিন্তু আপনার মার্জিন রুল ইজ ভেরি ক্রিটিক্যাল, বিকজ আজকে মার্জিন লেন্ডিং হচ্ছে না বলে মার্কেট কিন্তু গ্রো করছে না, কারেক্ট? যদি মার্জিন রুলটাকে আমি যদি মার্কেট বন্ধ করতে পারি, টার্নওভার বাড়বে ইন দ্যাট কেস অটোমেটিক্যালি। আপনি দেখবেন যে দ্য নেক্সট ফিউ মান্থস ভলিউম যখন বাড়বে, মানুষ কথাবার্তা আবার শুরু করবে যে মনে হচ্ছে আমাদের স্টক মার্কেটটা আবার নতুন একটা দিক দেখা দিচ্ছে। কিন্তু চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে লেনদেনে কোনো হস্তক্ষেপ করবে না বিএসইসি, তবে তৈরি করে দেওয়া হবে বিনিয়োগের সহায়ক পরিবেশ। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমাতে নোয়াখালীতে গড়ে উঠেছে গবেষণামূলক বাগান, যেখানে ঠাঁই পেয়েছে 1000-এরও বেশি জাতের বিদেশি ফলের চারা, যার মধ্যে রয়েছে 52 প্রজাতির আঙুর গাছ। মাটি ও আবহাওয়া উপযোগী ফলের জাত বাছাই করে কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছে। সবুজে ঘেরা বাগানের এক পাশে ঝুলছে থোকা থোকা আঙুর, আর অন্য পাশে শোভা পাচ্ছে ব্লুবেরি, রাসবেরি, অ্যানোনা স্প্যানিশ, মিরাকল বেরির মতো বিশ্বখ্যাত ও দুর্লভ বিদেশি ফল। এ যেন আন্তর্জাতিক ফল ভাণ্ডার। নোয়াখালীর এই ব্যতিক্রমী বাগানটি গড়ে তুলেছেন শিক্ষার্থী মোহাম্মদ হাবিব। হাতের কাছে দুর্লভ সব বিদেশি ফল পেয়ে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দারাও। অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন বাগান তৈরিতে। বিদেশি ফলগুলো এখানে বাড়ির পাশে পাইতেছি, আমাদের কাছে আশ্চর্য লাগতেছে। খুব ভালো নার্সারি, এটাতে দেশি বিদেশি ভালো ভালো প্রোডাক্ট আছে, অনেক দামি দামি প্রোডাক্ট আছে। এত সুন্দর গ্রান, এত সুন্দর মিষ্টি, আমি অভিভূত। এই জাতগুলো নিয়ে যদি আমাদের নতুন নতুন উদ্যোক্তারা কাজ করতে পারে, তো সেক্ষেত্রে বাংলাদেশে যে ইম্পোর্টের যে একটা চাহিদা বা বাংলাদেশের আর্থিক একটা যে অ্যামাউন্ট বাইরের দেশে চলে যাওয়া, ওটা থেকে আমরা অনেক লাভ হতে পারবো। ভালো জাতের নিশ্চয়তা না থাকায় কৃষকরা ফল উৎপাদনে অনেকে আগ্রহ হারিয়ে ফেলেন। জলাবদ্ধতা সহ প্রাকৃতিক দুর্যোগও ফল উৎপাদনে বড় বাধা। তবে কৃষি কর্মকর্তারা বলছেন, জলবায়ু সহনশীল বিদেশি ফল নির্বাচন করে কৃষকদের হাতে তুলে দিতে পারলে বাণিজ্যিক কৃষিতে সম্ভাবনার দুয়ার খুলে দেবে। অনেক জাত নিয়ে উনি গবেষণা করছেন, তো আমাদের কৃষি অফিসের তত্ত্বাবধান এবং আমাদের পরামর্শ মোতাবেক উনি গ্রাফটিং বা চারা কলমের মাধ্যমে চারাগুলো উৎপাদন করছে। তো আমরা যাদের যেসব কৃষকের চাহিদা আছে আমাদের কাছে, আমরা পরামর্শ দিব তার কাছ থেকে এই ভালো জাতের চারাগুলো সংগ্রহ করার জন্য। কেবল শখের বশে শুরু হলেও হাবিবের এই বাগানটি এখন পরিণত হয়েছে গবেষণা কেন্দ্রে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ। 4 মাস বন্ধ থাকার পর আবারও চালু হলো ম্যানচেস্টার সিলেট ফ্লাইট। দুপুর 12টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যানচেস্টার থেকে 272 জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট অবতরণ করে। এ সময় যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। পরে গণমাধ্যমে তারা বলেন, প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে কাজ করছে সরকার। এ সময় সিলেট কক্সবাজার ফ্লাইট চালু এবং বিমানের সেবার মান বাড়ানোর আশ্বাস দেন মন্ত্রীরা। যাত্রী সেবা আমরা আরো ভালো নিশ্চিত করতে পারি, নিয়মিত যাত্রী সেবা পায়, নির্ভরযোগ্য যাত্রী সেবা পায়, সেটার দিকে আমরা সবাই মনোনিবেশ দিব, এটাই আমাদের মূল লক্ষ্য। অন্যান্য রুটে সিলেট থেকে যেন সরাসরি বিমান যায়, আমাদের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক, সাংস্কৃতিক যোগাযোগ, ব্যবসার যোগাযোগ, ট্রেড কমিউনিকেশন সব যেন উত্তরোত্তর বৃদ্ধি পায়, এই লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চালু থাকবে। আবার নেতৃত্বে আমরা এই ফ্লাইটটা চালু করতে পারলাম বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবার, এন্ড ইট ইজ আ ওয়ান্ডারফুল ডে।
স্বাধীনতার দীর্ঘ 53 বছরেও প্যাথোলজি খাতের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ শাখাওয়াত হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইক্যাথ এলমিক 2026 শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে একথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখনও স্বাস্থ্য খাতের অধিকাংশ সামগ্রী আমদানি নির্ভর। স্বাস্থ্য সেবাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রযুক্তি, গবেষণা ও দেশীয় উদ্ভাবনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। সংসদের বাজেট অধিবেশনে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা প্রদানে আগ্রহী। স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। Importing the equipment, medical equipment, you know how much, what is the extent, volume of foreign currencies we are using every day to import the equipment. If you are our people, if you guys, if you can invent and prepare the things to produce locally, I assure you we will extend all of our cooperations to you to go for that works. পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় খাল পুনর্খনন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কাগজে কলমে প্রকল্প বাস্তবায়ন কমিটি থাকলেও সদস্যরাই জানেন না তারা কমিটিতে। শতাধিক শ্রমিকের পরিবর্তে খাল খনন চলে স্কেভেটর দিয়ে। এমনকি সরেজমিনে খালের উপর কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রীর ব্যবহার ইউএনওর চোখেও ধরা পড়েছে। নির্বাচনী প্রতিশ্রুতির আওতায় দেশজুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইজিপিপি কর্মসূচির আওতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায়ও শুরু হয় খাল পুনর্খনন। বরাদ্দ 52 লাখ টাকা। বাস্তবায়নের জন্য গঠন করা হয় 7 সদস্যের কমিটি। 43 দিনের প্রকল্পে কাজ করার কথা 119 জন শ্রমিকের। অথচ কমিটির অনেক সদস্যের অভিযোগ, তারা জানেনই না কমিটিতে আছে তাদের নাম। চেয়ারম্যান সাহেব আমার সাথে কোনোদিন এই ব্যাপারে বসে নাই, যে মেম্বার সাহেবের দেখেন বসেন, এটা এই বরাদ্দ, এটা এটা সেই। শোনা মুখে শুনতেছি যে আমি বলে সদস্য সচিব এই প্রোগ্রামের, এই কর্মসূচি। আমাকে না জানিয়ে খাল খননে কমিটিতে রেখেছে। আমি শুনেছি কাজ করার কথা ছিল শ্রমিক দিয়ে, কিন্তু শ্রমিক না দিয়ে ভ্যাকুম মেশিন দিয়ে খাল খনন করে। আমাদের এলাকায় খাল খনন কর্মসূচিতে আমাকে না জানিয়ে সদস্য করা হয়েছে। এখানেই শেষ নয়, স্থানীয়দের অভিযোগ স্ক্যাভেটর দিয়ে খনন করা হয়েছে পুরো খাল। এখনো শ্রমিকরা পাননি পূর্ণ মজুরি। খননকৃত মাটি তুলে রাখা হয়েছে খালের দুপাশে আবাদি জমির উপর। এতে বিঘ্নিত হচ্ছে চাষাবাদ। এছাড়া খালের উপর নির্মাণাধীন কালভার্টেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ রয়েছে। একদিন কাজ হয়েছে মজুরি দিয়ে, তারপরে দেখলাম ওই যে মাটি খুঁড়া একটা উৎকল, ওইটা নিয়ে আসে কাজ করে চলে গেল। 119 জন শ্রমিক এখানে নিয়োগপ্রাপ্ত হয়েছে। এই শ্রমিক দিয়ে কাজ করার কথা, কিন্তু না, এখানে কাজ করছে হচ্ছে ভেকু গাড়ি দিয়ে। দুই পাশে দুইটা রাস্তা এমন বড় কইছে, সেগুলো ভাঙে যেতে পারে। আর ওই গাছ লাগাইছে, মাটিটার দুই পাশে এমন করে গাছ লাগাইছে, যদি ওই গাছগুলো বড় হয় মাটিটা আবাদ করা খুব সমস্যা হয়ে যাবে। 99% মানুষের এটা ভালো হয় নাই, কারণ যতটুকু সরকারি জায়গা অতটুকু উনি কিন্তু খরিয়ে নিয়ে নিছি। যে মাটিটা রাখছে সেই মাটিটা আমাদের জনগণের উপর। অবশ্য ইউপি চেয়ারম্যানের সাফাই, সরকারি বিধিমালা মেনেই করা হচ্ছে প্রকল্পের কাজ। একই দাবি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারও। কৃষকরা যেটা বলছে এটা আমার মনে হয় না জানে না শুনেই তারা মন্তব্য করেছে। কারণ কৃষকদের নিয়েই তাদের জমি মাপা হয়েছে। সরকারের যতটুকু জমি আছে অতটুকুর মধ্যেই দুই পাশের ধার। কিয়দাংশ কৃষকের সদিচ্ছায় কিছু কিছু মাটি তাদের উপর পড়ে গেছে হয়তোবা। অনিয়ম হচ্ছে বাট এরকম না, ওইখানে কিছু খোয়া ছিল একটু কম মানের, সেটা আমরা চেঞ্জ করেছি। চেঞ্জ করে আমরা পরে ভালো খোয়া নিয়ে কাজ করছি, এবং আমাদের লোক সার্বক্ষণিক থেকে ওখানে কাজ দেখাশোনা করে আমাদের। সরজমিনে কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের বিষয়টি চোখে পড়ে ইউএনওরও। তদন্ত কমিটি গঠন করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। খাল খননে কোনো অনিয়ম থাকলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ইউএনও। এই কালভার্টের মান যাচাইয়ের জন্য আমরা একটা তদন্ত কমিটি করে দিয়েছি। তদন্ত কমিটি আমাকে খুব দ্রুতই 3 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিবে যে কালভার্ট যেটা এস্টিমেট ধরা হয়েছে এস্টিমেট অনুযায়ী কাজ হয়েছে কিনা। প্রকল্পের উদ্দেশ্য ছিল জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষকদের উপকার করা, কিন্তু অনিয়মের কারণে সেই উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছে আমি ছোয়া খন্দকার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন মারফি রহমান। সাথেই থাকুন।